একাকিত্ব, নিঃসঙ্গতা আর একরাশ অজানা ভাবনা ছায়ার মতো এসে ঢেকে ফেলেছিল আমার শ্বশুরবাড়ির চারপাশ। আমি কখনো ভাবিনি বিয়ের অল্প কিছুদিন পরেই আমার স্বামী বিদেশ চলে যাবে। জানলে হয়তো এই বিয়েটাই করতাম না, কারণ এই বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউ নেই, নেই কোনো আত্মীয় স্বজনের আনাগোনা, কেবল আমি আর ঘরের দেয়ালে ঝুলে থাকা কিছু পুরনো হাসি। আমার স্বামীর নাম আরমান। বিয়ের পরপরই একদিন সে আমাকে জানালো সে বিদেশ যাচ্ছে। শুনেই বুকের ভেতরটা কেমন জানি খালি হয়ে গেল। এই নির্জন বাড়িতে একা থাকার কথা ভাবতেই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম, ছোটোখাটো একটা ব্যবসা শুরু করো, তুমি যদি আমার পাশে না থাকো এই বাড়িতে তো আর কেউ নেই, আমি কিভাবে থাকব। কিন্তু আরমান ছিল একগুঁয়ে, বলেছিল এই দেশে কষ্ট করে বড় কিছু করা যায় না, বিদেশ গেলে ভালো ইনকাম করব, আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে। আমি আর কিছু বলিনি। ওর চোখে তখন স্বপ্ন ছিল, আবার কোথাও যেন চাপা আক্ষেপও লুকিয়েছিল। যাওয়ার আগে আমাকে আশ্বস্ত করে বলেছিল, চিন্তা করো না, ইমন তো তোমার ছোট ভাই, ওকে এখানে রাখো, স্কুলে ভর্তি করিয়ে দাও, ও থাকবে, তোমার দেখাশোনা করবে। ইমন তখন ক্লাস 9-এ পড়ে। ছোট হলেও আমার ভেতরের ভয় আর নিঃসঙ্গতার অন্ধকার এতটাই ভারী ছিল যে শেষ পর্যন্ত বাবাকে ফোন করলাম, সব খুলে বললাম। বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, ইমন ছোট, তবুও যদি তুই সাহস পাস তাহলে পাঠিয়ে দিচ্ছি। আরমান যাওয়ার 3 দিন আগেই ইমন আমাদের বাড়িতে চলে এলো। হালকা একটা ব্যাগ, কিছু বই খাতা আর চোখে কৌতূহলের সঙ্গে দায়িত্ববোধ। আমাকে দেখে বলেছিল, আপু আমি আছি, দুলাভাই যাক, তুমি চিন্তা করো না, সব আমি দেখব। ওর আত্মবিশ্বাস দেখে আমি অবাক হয়েছিলাম। মনে হয়েছিল অন্তত একা তো থাকব না। 3 দিন পর ভোরবেলা বাসস্ট্যান্ডে আরমানকে বিদায় দিলাম। ফিরে আসার পথে আমি আর ইমন পাশাপাশি হাঁটছিলাম। বুঝতে পারছিলাম জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিকই ছিল। ইমন নিয়ম করে স্কুলে যেত, ফেরার পথে বাজার করত, ঘরের কাজেও সাহায্য করত। ছোট হলেও ওর কথাবার্তায় একটা পরিণত ভাব ছিল। আমি ধীরে ধীরে ভরসা পেতে শুরু করলাম। কিন্তু কিছুদিন পরই ছোট ছোট অদ্ভুত বিষয় চোখে পড়তে লাগলো। ঘরের দরজা কখনো আধ খোলা থাকে, আমার ব্যবহার করা জিনিস এক জায়গায় রেখে গেলে অন্য জায়গায় পাওয়া যায়, আর ইমন মাঝে মাঝে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে থাকে। আমি প্রথমে গুরুত্ব দিইনি, ভেবেছিলাম নতুন বাড়ি, নতুন পরিবেশ, হয়তো মানিয়ে নিতে পারছে না। কিন্তু মনের ভেতরে কোথাও একটা অজানা অস্বস্তি জমতে শুরু করেছিল। এর মধ্যেই এক সন্ধ্যায় ইমন হঠাৎ বলল, আপু আমি হয়তো কিছুদিন পর বাড়ি ফিরে যাব। আমি থমকে গেলাম, বললাম, হঠাৎ কেন? তুই তো নিজেই বলেছিলে এখানে থাকবি। ইমন চুপ করেছিল কিছুক্ষণ, তারপর বলল, এই বাড়িটা কেমন যেন অস্বাভাবিক লাগে, মাঝে মাঝে মনে হয় কেউ তাকিয়ে আছে। ওর কথায় আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। আমি তখনও বুঝতে পারিনি এই অস্বস্তির পেছনে শুধু ইমনের মন নয়, এই বাড়ির ভেতর লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য, যা ধীরে ধীরে আমাদের দুজনকেই গ্রাস করতে শুরু করেছে। সেদিন রাতে আমি অনেকক্ষণ ঘুমোতে পারিনি। ইমনের কথাটা বারবার মাথার ভেতর ঘুরছিল, মনে হয় কেউ তাকিয়ে আছে। মানুষ একা থাকলে নানা রকম ভয় আসে, এটা আমি জানি, কিন্তু ইমন তো ছোট, ওর মুখে এমন কথা শুনে আমার ভেতরটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল। আমি ওকে শান্ত গলায় বলেছিলাম, দেখ ইমন, বাড়িটা নতুন, চারপাশ ফাঁকা, তাই এমন লাগছে, তুই মন শক্ত কর, তুই থাকলে আমারও সাহস হয়। ইমন মাথা নাড়ল, কিন্তু ওর চোখে আমি একটা চাপা অস্বস্তি দেখলাম, যেন সে নিজের কথাই বিশ্বাস করতে চাইছে না, অথচ নাও বিশ্বাস করতে পারছে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িটা আরও নিঃশব্দ হয়ে উঠল। জানালার বাইরে অন্ধকার গাছপালার ছায়া নড়ছিল হালকা বাতাসে। আমি শুয়ে শুয়ে বারান্দার দিকটা শুনছিলাম কোনো শব্দ হয় কিনা। একসময় মনে হলো রান্নাঘরের দিক থেকে টিনের ছাদের উপর কিছু পড়ে যেন টকটক করে শব্দ হলো। আমি উঠে বসে কান পাতলাম, আবার শব্দ হলো না, মনে হলো হয়তো কোনো পাখি। কিছুক্ষণ পর ইমনের ঘরের দরজাটা খচখচ করে আওয়াজ করল। আমার বুকটা দম করে উঠল। তারপরই শুনলাম ইমন ফিসফিস করে ডাকছে, আপু। আমি তাড়াতাড়ি উঠে গেলাম। দরজার সামনে গিয়ে দেখি ইমন দাঁড়িয়ে আছে, মুখটা ফ্যাকাশে। কি হয়েছে? ইমন গলাটা শুকনো করে বলল, আমার ঘুম ভেঙে গেল, মনে হলো কেউ বারান্দার দিকে হাঁটছে। আমি হালকা করে হাসার চেষ্টা করলাম। তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস, এই বাড়িতে তো আমরা ছাড়া কেউ নেই।
ইমন আমার দিকে তাকিয়ে থাকল, তারপর যেন নিজের উপর রাগ করে বলল, হ্যাঁ হয়তো স্বপ্নই, কিন্তু স্বপ্নটা খুব সত্যি লাগলো। আমি ওকে শান্ত করে ঘুমোতে পাঠালাম। ফিরে এসে শুয়ে পড়লাম, কিন্তু চোখ বন্ধ করতেই মনে হলো জানালার ফাঁক দিয়ে কেউ বাইরে থেকে ভেতরে তাকাচ্ছে। আমি ঝট করে জানালাটা বন্ধ করে দিলাম। তারপরেও অস্বস্তিটা গেল না। পরদিন সকালটা তুলনামূলক স্বাভাবিক ছিল। ইমন স্কুলে গেল। আমি ঘর গোছাতে বসে ভাবলাম, আমি কি বেশি ভয় পাচ্ছি? আরমান চলে যাওয়ার পর থেকেই আমার মাথায় একা থাকার ভয় জমেছে। সেটাই হয়তো ইমনের কথায় আরও বড় হয়ে দেখা দিচ্ছে। দুপুরের দিকে ইমন স্কুল থেকে ফিরল, কিন্তু আজ সে আগের মতো হাসি মুখে কিছু বলল না। ব্যাগটা রাখল, পানি খেলো, তারপর নিঃশব্দে বসে রইল। আমি খেয়াল করলাম ইমনের কপালে ঘাম, চোখের নিচে হালকা কালচে ছাপ। কি হলো, স্কুলে কিছু হয়েছে? ইমন ধীরে মাথা নাড়ল। না, এমন কিছু না। আমি রান্নাঘরে গিয়ে ভাত চড়ালাম। কিছুক্ষণ পর ফিরে দেখি ইমন বসার ঘরের দেয়ালে ঝুলানো ফ্রেমগুলোর দিকে তাকিয়ে আছে, যেখানে আরমানের সঙ্গে আমার বিয়ের ছবিগুলো। ওর তাকিয়ে থাকার মধ্যে এমন কিছু ছিল যেন সে ছবির ভেতরে কোনো প্রশ্ন খুঁজছে। আমি বললাম, কি দেখছিস? ইমন চমকে উঠল, যেন আমি হঠাৎ এসে ওকে ভুল জায়গায় ধরে ফেলেছি। না, কিছু না। সন্ধ্যার পর ঘটনাটা আবার ঘটল। আমি রান্নাঘরে ছিলাম, ইমন সম্ভবত পড়তে বসেছিল। হঠাৎ একটা মৃদু ধাতব আওয়াজ পেলাম, টুক করে। তারপর আর একটা। আমি ছুটে গিয়ে দেখি আলমারির নিচের ড্রয়ারটা অল্প খোলা, অথচ আমি নিশ্চিত সেটাকে আমি বন্ধ করেই এসেছিলাম। আমি ভেতরে হাত ঢুকিয়ে ড্রয়ারটা টেনে বন্ধ করতে গিয়ে দেখলাম ভেতরের কাপড়গুলো একটু অদ্ভুতভাবে এলোমেলো, যেন কেউ একটু আগে খুঁজেছে আবার ঠিকঠাক করে রাখতে পারেনি। আমার গলা শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে বসার ঘরে গেলাম। ইমন, তুই কি আলমারিতে কিছু খুঁজছিলি? ইমন বই বন্ধ করল, চোখ বড় করে বলল, না আপু, আমি তো পড়ছিলাম। কেন? আমি কিছুক্ষণ চুপ করে ওর মুখ দেখলাম। মিথ্যে বলছে বলে মনে হলো না। তাহলে? সেই রাতেই আর একটা অদ্ভুত বিষয় ঘটল। আমরা দুজন রাতের খাবার খেয়ে যার যার ঘরে যেতে উঠেছি, এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। সাধারণত লোডশেডিং হলে পাশের বাড়িগুলো থেকেও শব্দ আসে, মানুষ কথা বলে, কিন্তু আজ চারপাশ এমন নিস্তব্ধ যেন পুরো পাড়াই একসঙ্গে ঘুমিয়ে পড়েছে। ইমন মোবাইলের টর্চ জ্বালিয়ে বলল, আপু, তুমি ভয় পাচ্ছ? আমি জোর করে বললাম, না, ভয় পাবো কেন? কিন্তু সত্যি বলতে আমার ভেতরে তখন একটা চাপা কাঁপুনি উঠছিল। অন্ধকারে বাড়িটাকে আরও বড়, আরও ফাঁকা মনে হচ্ছিল। টর্চের আলোয় দেয়ালে আমাদের ছায়া লম্বা হয়ে কাঁপছিল। ইমন হঠাৎ বলল, আপু, তুমি একটা কথা দাও। কি কথা? ইমন একটু থেমে বলল, তুমি রাগ করবে না, আমি কিছু একটা বলতে চাই, কিন্তু ঠিক সময় না। আমি ওর কাঁধে হাত রাখলাম। যা বলার বলবি, কিন্তু আগে মন শান্ত কর। তুই ভয় পাস না, আমরা আছি। ঠিক তখনই বারান্দার দরজার দিক থেকে খুব হালকা করে একটা শব্দ এলো, যেন কেউ নখ দিয়ে কাঠে আঁচড় কাটল। আমি আর ইমন দুজনেই একসঙ্গে থেমে গেলাম। টর্চের আলোটা কাঁপতে লাগলো ইমনের হাতে। আমি ফিসফিস করে বললাম, ইমন, বারান্দার দরজাটা কি ঠিকমতো বন্ধ করেছিলি? ইমন গিলতে গিলতে বলল, আমি নিশ্চিত না আপু। আমরা দুজন ধীরে ধীরে বারান্দার দিকে এগোলাম। আমার মনে হচ্ছিল বুকের ভেতর শব্দ হচ্ছে। দরজার সামনে এসে ইমন টর্চটা উঁচু করল। আলো পড়তেই দেখা গেল দরজাটা সত্যি সামান্য ফাঁক। আমি হাত বাড়িয়ে দরজাটা বন্ধ করতে যাব, ঠিক তখনই বাইরে থেকে হালকা একটা ঠান্ডা বাতাস ঢুকে পড়ল, আর সেই বাতাসের সঙ্গে যেন একটা ফিসফিসে শব্দ। শব্দটা ঠিক বোঝা গেল না, কিন্তু দুজনের রক্ত যেন একসঙ্গে জমে গেল। ইমন চোখ বড় করে আমার দিকে তাকালো, খুব আস্তে বলল, আপু, আমি মিথ্যে বলিনি, এই বাড়িটা সত্যি অদ্ভুত। আমি দরজার খাঁজে হাত রাখতে কেমন একটা শিরশিরে ঠান্ডা কেটে গেল আঙুলে। ভেতরে ঢুকে দরজাটা টেনে বন্ধ করলাম। লকটা লাগানোর সময় খেয়াল করলাম লকের ধাতব অংশটা যেন ভেজা, অথচ বাইরে বৃষ্টি নেই। টর্চের আলোয় দেখলাম দরজার ফ্রেমের কাছে খুব সূক্ষ্ম আঁচড়ের দাগ, নখের মতো কিংবা কোনো ধারালো কিছুর মতো। ইমন ফিসফিস করে বলল, আপু, দেখছো? আমি মাথা নাড়লাম। জোর করে গলা শক্ত রাখার চেষ্টা করলাম। হয়তো বাতাসে দরজাটা কেঁপেছে, পুরনো কাঠ,
দাগটা আগেও থাকতে পারে, কিন্তু নিজের কথাই আমার কাছে বিশ্বাসযোগ্য লাগছে না। লোডশেডিং বেশিক্ষণ থাকল না, কিছু সময় পরই বিদ্যুৎ চলে এলো। আলো জ্বলে উঠলে বাড়িটা আবার পরিচিত লাগার কথা, কিন্তু যেন আরও অপরিচিত হয়ে গেল। অন্ধকারে যেটা শুধু ভয় ছিল, আলোতে সেটা হয়ে দাঁড়ালো প্রশ্ন। ইমন নিজের ঘরে যেতে গিয়েও থেমে গেল। আপু, তুমি আজ আমার ঘরের কাছে থাকবা? মানে দরজাটা তোমার ঘরের দিকে খুলে রাখি? আমি ওর কাঁধে হাত রাখলাম। ঠিক আছে, দরজা খোলা রাখিস, তুইও ঘুমানোর চেষ্টা কর। আমি নিজের ঘরে ফিরে শুয়ে পড়লাম, কিন্তু চোখ বন্ধ হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল বারান্দার দরজার ফাঁক দিয়ে কেউ একটু আগে বাতাসের সঙ্গে ঢুকতে চেয়েছিল। বাতাস না, কিছু একটা অদৃশ্য। রাত প্রায় কাটতে চলেছে এমন সময় রান্নাঘরের দিক থেকে আবার সেই টুক করে আওয়াজ। আমি উঠে বসলাম, কান পাতলাম। এবার শব্দটা স্পষ্ট, কোনো ড্রয়ার টানার মতো, ধীরে ধীরে। আমি বিছানা থেকে নেমে চুপচাপ দরজার কাছে গেলাম, পা ফেললাম না জোরে। ঘরের বাইরে বেরোতেই দেখি বসার ঘরের বাতিটা নিভে আছে। যদিও আমি ঘুমানোর আগে সব বাতি বন্ধ করেছিলাম, তবু রান্নাঘরের দরজার ফাঁক দিয়ে হালকা আলো বেরোচ্ছে, মানে রান্নাঘরের ভেতরে টিউবলাইট জ্বলছে। আমার বুক ঠুস করে উঠল। আমি তো রান্নাঘরের বাতি বন্ধ করেছিলাম। আমি ধীরে ধীরে এগোলাম। ঠিক তখনই পেছন থেকে ইমনের গলা, আপু, তুই উঠলি কেন? ইমন গলায় কাঁপুনি নিয়ে বলল, আমি শব্দ শুনেছি, রান্নাঘরে কেউ আছে নাকি? আমরা দুজন পাশাপাশি এগোলাম। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমি গললাম। তারপর এক ঝটকায় দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে কেউ নেই, টিউবলাইট সত্যিই জ্বলছে। চুলার পাশে একটা হাঁড়ির ঢাকনা সামান্য সরে আছে, আর আলমারির নিচের ড্রয়ারটা অল্প খোলা, ঠিক যেমন আগেও দেখেছিলাম। কিন্তু আজ ড্রয়ারের ভেতরে কিছু একটা উল্টে রাখা, কাগজপত্র। ইমন খুব আস্তে বলল, আপু, এগুলো কি? আমি হাত বাড়িয়ে কাগজগুলো টেনে বের করলাম। কিছু পুরনো কাগজ, কিছু বিল, আর একদম নিচে ভাঁজ করা একটা খামটা হলদেটে হয়ে গেছে। ওপরে হাতের লেখায় লেখা আরমানের বাবার নাম। আমি চমকে গেলাম, কারণ আরমান বলেছিল তার বাবা অনেক আগেই মারা গেছেন, আর এই বাড়ির পুরনো জিনিসপত্র কেউ ছোঁয় না। আমার হাত কাঁপতে লাগলো, তবু খামটা খুললাম। ভেতরে একটা চিঠি। কাগজটা এত পুরনো যে খুলতেই মনে হলো ভেঙে যাবে। চিঠিটা পড়তেই আমার শির দ্বারা ঠান্ডা হয়ে গেল। লেখা ছিল, এই বাড়িতে এক ধরনের অন্ধকারের ছায়া আছে। কারো নাম দেয়নি, অভিশাপও বলেনি সরাসরি, শুধু লেখা, যখন বাড়িতে কেউ একা থাকে তখন বাড়ির ভেতরের নিঃশব্দতা মানুষের মনে ভুল চিন্তা ঢুকিয়ে দেয়। মানুষ নিজের আপন মানুষকেও সন্দেহ করতে শুরু করে। শব্দ, দরজা, বাতাস সব কিছু মিলে এমন এক আবহ তৈরি করে যাতে মানুষ ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। আর সেই দুর্বলতার সুযোগ নেয় ছায়া, যেটা দেখা যায় না কিন্তু উপস্থিতি টের পাওয়া যায়। আমি পড়তে পড়তে থামলাম। ইমন চোখ বড় করে তাকিয়ে আছে। আপু, এটা সত্যি? আমি গলা শক্ত করে বললাম, এটা পুরনো লোকের লেখা, ভয় দেখানোর জন্যও হতে পারে। কিন্তুটা আমার মুখে আটকে গেল, কারণ আমার চোখ তখন চিঠির শেষ লাইনে আটকে আছে। সেখানে লেখা, এই বাড়ির কেউ যদি কারো মনে সন্দেহ ঢুকিয়ে দেয় তবে বুঝবে সে সন্দেহ তোমার নয়। ইমন খুব ধীরে বলল, আপু, আমি তো বলছিলাম আমার মাথার ভেতরে অদ্ভুত লাগে। আমি কখনো কখনো এমন ভাবি যা আমি চাই না। এটা কি ওই ছায়ার কাজ? আমি ইমনের দিকে তাকালাম। একটা ছোট মুখ, কিন্তু চোখে এক ধরনের ক্লান্তি, যেন সে নিজের মনকে নিজেরই মনে হচ্ছে না। আমার বুক কেঁপে উঠল। আমি ওর মাথায় হাত রাখলাম। শোন, যা কিছুই হোক, আমরা একসঙ্গে থাকব। ভয় পেলে আরও ভয় বাড়ে, আমরা মন শক্ত করব। ইমন চুপ করে মাথা নাড়ল, তারপর বলল, আপু, একটা কথা বলি? বল। ইমন দম নিয়ে বলল, আমি আগে যখন বলেছিলাম আমার একটা কথা রাখতে হবে, আমি চাই তুমি আমাকে বিশ্বাস করো। যদি আমার আচরণ অদ্ভুত হয়, তুমি যেন ভাবো না আমি ইচ্ছা করে করছি। ওর কথাটা শুনে আমার চোখ জ্বালা করে উঠল। আমি বুঝতে পারছিলাম এই বাড়ির ভেতরের অদ্ভুততা শুধু দরজা জানালা নয়, সেটা ঢুকে পড়ছে মানুষের মাথার ভেতরেও।
আমি চিঠিটা আবার ভাঁজ করে খামে ঢোকালাম। এটা এখন থেকে আমার কাছে থাকবে। তুই আর এসব নিয়ে বেশি ভাববি না। কাল থেকে আমরা কিছু নিয়ম করব। রাতে সব দরজা জানালার ডাবল চেক, বাতি, ড্রয়ার সব। ইমন হালকা করে মাথা নাড়ল। ঠিক তখনই রান্নাঘরের টিউবলাইটটা একবার টিমটিম করে নিভে গেল, আবার জ্বলে উঠল। আমরা দুজন একসঙ্গে থমকে গেলাম। আমার গলার ভেতর শব্দ আটকে গেল। ইমন ফিসফিস করে বলল, আপু, চিঠিতে তো লেখা ছিল ছায়া দেখা যায় না, কিন্তু টের পাওয়া যায়। আমি উত্তর দিলাম না, কারণ সেই মুহূর্তে আমার চোখ পড়েছিল রান্নাঘরের জানালায়। কাচের ওপাশে অন্ধকারে যেন কারো ছায়াময় অবয়ব দাঁড়িয়ে আছে, একদম স্থির। আমি চোখ পিটপিট করলাম, আবার তাকালাম, কিছুই নেই। তবু জানালার কাছে আমার আর ইমনের প্রতিচ্ছবির পাশে একটা তৃতীয় ছায়া, খুব মৃদু, খুব ক্ষণিকের জন্য যেন হেসে উঠেছিল। আমি আর ইমন দুজনেই কয়েক সেকেন্ড জমে দাঁড়িয়ে রইলাম। মানুষ ভয় পেলে যেটা হয়, শরীরের শক্তিটা যেন মুহূর্তে গলে যায়। আমি টর্চটা জানালার দিকে ধরলাম। বাইরে অন্ধকার, গাছের ডাল নড়ছে, দূরে রাস্তার মাথায় একটা কুকুর ঘেউ ঘেউ করছে, আর কিছুই নেই। ইমন খুব আস্তে বলল, আপু, তুমি কি দেখেছ? আমি এক মুহূর্ত থামলাম। সত্যি বললে ও আরও ভয় পাবে, মিথ্যে বললে আমি নিজেই নিজের সঙ্গে যুদ্ধ করব। শেষ পর্যন্ত বললাম, আমি নিশ্চিত না ইমন, আলো ছায়ায় এমন ভুল হতে পারে, কিন্তু আমরা সাবধানে থাকব। ওর মুখটা যেন একটু শান্ত হলো, তবু চোখে সেই প্রশ্নই রইল, ভুলটা কি সত্যিই ভুল? আমি রান্নাঘরের টিউবলাইট বন্ধ করে দিলাম, তারপর ড্রয়ারটা ঠিক করে বন্ধ করলাম, তালাটা লাগালাম। এমনিতে তালা ছিল না, আজই প্রথম লাগালাম। মনে হলো আমি নিজেকে আশ্বস্ত করার জন্য তালা লাগাচ্ছি, তৃতীয় কারোর জন্য না। ঘরে ফিরে আসার পথে ইমন বলল, আপু, একটা কথা বলি? বল। ইমন দম নিয়ে বলল, দুলাভাই যাওয়ার পর থেকে তুমি অনেক একা হয়ে গেছো। তুমি হাসো কম। আমি জানি তুমি শক্ত থাকতে চাও, কিন্তু... ইমন থেমে গেল, যেন বাকিটা বলতে সাহস পেল না। আমি ওকে বুকে টেনে নিলাম। আমি ঠিক আছি, তুই শুধু নিজের পড়াশোনা আর স্কুলে মন দে, আর রাতে ভয় পাস না। ইমন মাথা নাড়ল, তারপর নিজের ঘরে চলে গেল। দরজাটা আধা খোলা রেখেছিলাম, যেন আমি আওয়াজ পেলেই বুঝতে পারি। সেই রাতটা আর ঘুম এলো না। বারবার মনে হচ্ছিল বাড়ির বাতাস ভারী, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। একসময় চোখ বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু অল্পতেই আবার ভেঙে গেল। কানে যেন ফিসফিস শব্দ, খুব ক্ষীণ, শব্দটা ঠিক ধরাও যায় না। তবু মনে হচ্ছিল কেউ আমার নাম নিচ্ছে, কিন্তু আমার নামটা উচ্চারণের ধরন যেন পরিচিত নয়। সকাল হলো, আমি নর্মাল থাকার চেষ্টা করলাম। ইমনকে স্কুলে পাঠালাম, তারপরে ঘর পরিষ্কার করছিলাম। পরিষ্কার করতে করতে হঠাৎ মনে হলো, এই বাড়ির পুরনো জিনিসপত্র আমি কখনো ভালো করে দেখিনি, আরমানও কখনো দেখাতে চায়নি। বারান্দার পাশের ছোট ঘরটা, যেটাকে সবাই স্টোর রুম বলতো, সেটার চাবি নাকি হারিয়ে গেছে, আরমান বলেছিল। কিন্তু চিঠির কথা পড়ার পর থেকে আমার মাথায় ঘুরছিল, স্টোর রুমে কি এমন কিছু আছে, নাকি শুধু পুরনো মালপত্র। আমি আলমারির উপরের ড্রয়ার খুলে চাবির রিংগুলো দেখলাম। তাতে অনেক চাবি, বেশিরভাগই জানি না কোনটার। হঠাৎ একটা মরচে পড়া ছোট চাবি চোখে পড়ল, আমি কখনো আগে খেয়াল করিনি। চাবিটা হাতে নিতেই ঠান্ডা লাগলো, আসলেই ঠান্ডা, যেন ধাতবটা রাতভর বরফে রাখা ছিল। আমি অদ্ভুতভাবে আঁতকে উঠলাম, তবু চাবিটা পকেটে রেখে স্টোররুমের দরজার সামনে গেলাম। দরজার গায়ে ধুলো জমে আছে, যেন অনেক দিন খোলা হয়নি। আমি চাবিটা ঢোকালাম, আশ্চর্য, সহজেই ঘুরল, তালা খুলে গেল। একটু থেমে আমি দরজাটা ঠেলে দিলাম। ভেতর থেকে পুরনো কাঠ আর স্যাঁতসেঁতে কাপড়ের গন্ধ। আলো কম, জানালা ছোট। আমি মোবাইলের টর্চ জ্বালালাম। ভেতরে পুরনো ট্রাঙ্ক, ভাঙা চেয়ার, কিছু কাঁচের বোতল আর মেঝেতে একটা বড় কাপড়ে ঢাকা কিছু একটা। আমি ধীরে ধীরে কাপড়টা তুললাম। ভেতরে একটা পুরনো আয়না। আয়নাটা সাধারণ নয়, চারপাশে কাঠের ফ্রেমে অদ্ভুত নকশা, যেন হাতের আঁচড়ে করা। আয়নার কাঁচে ধুলো জমে আছে। আমি হাত বুলিয়ে ধুলোটা পরিষ্কার করলাম। ধুলো সরে যেতেই নিজের মুখ দেখা গেল, কিন্তু অদ্ভুতভাবে আমার প্রতিচ্ছবিটা যেন 1 সেকেন্ড দেরিতে নড়ল। আমি ভ্রু কুচকালাম, আবার মাথা নাড়লাম। প্রতিচ্ছবিটা এবার ঠিকই নড়ল।
হয়তো চোখের ভুল, তবু বুকের ভেতর অস্বস্তি জেগে উঠল। আমি আয়নাটা ছেড়ে পেছনে ঘুরতে যাব, ঠিক তখনই মনে হলো আয়নার ভেতর আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি ঘুরে তাকালাম। স্টোররুম ফাঁকা। আমি আবার আয়নার দিকে তাকালাম। প্রতিচ্ছবিতে আমি একা, কিন্তু আমার চোখের কোণে খুব মৃদু একটা ছায়া, যেন আয়নার একপাশে লুকিয়ে আছে। আমি হাত বাড়িয়ে আয়নার ফ্রেমটা স্পর্শ করলাম। কাঠটা ঠান্ডা, খুব ঠান্ডা। ঠিক তখন বাইরে থেকে দরজার কাছে শব্দ। আমি চমকে ফিরে তাকালাম। স্টোররুমের দরজার ফাঁকে ইমনের মুখ। সে স্কুল থেকে ফিরেছে। সময়টা যে এতটা গড়িয়ে গেছে আমি খেয়ালই করিনি। ইমন দরজায় দাঁড়িয়ে বলল, আপু তুমি এখানে কি করছো? আমি দ্রুত আয়নাটার দিকে তাকালাম, কাপড়টা আবার ঢেকে দিলাম। কিছু না, পুরনো জিনিস দেখছিলাম। ইমন ভেতরে ঢুকতে চাইল। আমি অজান্তেই বললাম, না তুই ভেতরে আসিস না। ইমন থমকে গেল। কেন? আমি বুঝলাম আমার গলা কেমন কড়া হয়ে গেছে। একটু নরম করে বললাম, ভেতরে ধুলো, গন্ধ, তোর অ্যালার্জি হতে পারে। ইমন সন্দেহ ভরা চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। আমি দরজাটা বন্ধ করে দিলাম, তালা লাগালাম, চাবিটা আবার পকেটে রাখলাম। সেদিন বিকেলটা কেমন অস্বস্তির ভেতর কাটল। ইমন পড়তে বসলেও বারবার আমার দিকে তাকাচ্ছিল, যেন সে বুঝতে চাইছে আমি ওর কাছ থেকে কি লুকাচ্ছি। আর আমি নিজেও বুঝতে পারছিলাম না আমি কি সত্যিই কিছু লুকাচ্ছি, নাকি ওই আয়নাটাই আমাকে ভয় দেখাচ্ছে। রাতের খাবারের পর ইমন হঠাৎ বলল, আপু স্টোর রুমে তুমি যে চাবি দিয়ে ঢুকেছিলে, ওই চাবিটা আমি আগে কখনো দেখিনি। চাবিটা কোথায় পেলে? আমি থেমে গেলাম। চাবিটা কিভাবে পেলাম সেটা সত্যি বলতে চাইছিলাম না, কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না কেন আমি হঠাৎ এমন করলাম। তবু বললাম, আলমারির ড্রয়ারে ছিল, নজরে পড়েছিল। ইমন খুব আস্তে বলল, আপু তুমি কি ভয় পাচ্ছ? আমি বললাম না। ইমন নিচু গলায় বলল, তাহলে তুমি ওখানে যেতে চাইলে কেন? আর তুমি আমাকে ভেতরে যেতে দিলে না কেন? আমি চুপ করে রইলাম। কি উত্তর দেব? ওখানে একটা আয়না আছে যার ভেতর অদ্ভুত ছায়া দেখি, এ কথা বললে ওর মাথায় আরও জটিল চিন্তা ঢুকবে। আমি শুধু বললাম, কিছু পুরনো জিনিস আছে, পরে দেখাবো। ইমন হালকা হাসল, কিন্তু হাসিটা স্বাভাবিক ছিল না, যেন সে বিশ্বাস করছে না। তারপর বলল, আপু আজ স্কুল থেকে ফিরে একটা জিনিস খেয়াল করেছি। আমি তাকালাম। ইমন বলল, আমাদের বাড়ির গেটের কাছে মাটিতে পায়ের ছাপ ছিল, ভেতরের দিকে আসা যাওয়ার ছাপ, কিন্তু ওই ছাপটা মানুষের না। আমি হাত থেকে গ্লাসটা নামিয়ে দিলাম। কি মানে? ইমন ধীরে বলল, ছাপটা অদ্ভুত, যেন কারো পা টেনে টেনে চলার দাগ, আর দাগের পাশে খুব সূক্ষ্ম আঁচড়ের মতো চিহ্ন, ঠিক যেমন তুমি বারান্দার দরজায় দেখেছিলে। আমার বুকটা শক্ত হয়ে গেল। মাথার ভেতর চিঠির লাইনটা আবার ভেসে উঠল, সে সন্দেহ তোমার নয়। আমি ইমনের দিকে তাকিয়ে রইলাম। ওর চোখে ভয়, আবার একটা চাপা প্রশ্ন, এই বাড়িতে কি সত্যিই কেউ আছে, নাকি কেউ নেই তবু উপস্থিত? ইমন আবার বলল, আপু আমি মিথ্যে বলছি না, আমি নিজের চোখে দেখেছি। আমি গলা পরিষ্কার করে বললাম, ঠিক আছে, কাল সকালে আলো হলে আমরা দুজন মিলে দেখব। এখন তুই খেয়ে নে, পড়া দেখে ঘুমিয়ে পড়। ইমন কথা না বাড়িয়ে মাথা নাড়ল, কিন্তু ওর চোখে ঘুমের ছাপ ছিল না। রাতের খাবার শেষ করে আমি থালা বাসন গোছাচ্ছিলাম। ইমন বারবার দরজার দিকে তাকাচ্ছিল, যেন গেটের বাইরে কিছু দাঁড়িয়ে আছে আর যে কোনো সময় ডাক দেবে। সেই রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম, স্টোর রুমের আয়নাটা আর লুকিয়ে রাখা যাবে না, কারণ আমি বুঝতে পারছিলাম সত্যিটা জানলেও বিপদ, না জানলেও আরও বিপদ, অজানা থাকলেই ভয় বাড়ে। ইমনকে ঘুমাতে পাঠিয়ে আমি নিজের ঘরে এলাম। চাবিটা পকেট থেকে বের করে তাকালাম। মরচে পড়া ছোট চাবি, এতদিন আলমারির ড্রয়ারে ছিল, অথচ আমি খেয়াল করিনি। এটাই কি স্বাভাবিক, নাকি কেউ আমাকে সেটা খুঁজে নিতে বাধ্য করেছে? রাত বাড়তে লাগলো, ঘড়িতে 1টা বাজে। হঠাৎ করে বিদ্যুৎ আবার ঝিমিয়ে গেল। পুরোপুরি গেল না, কিন্তু আলো টিমটিম করতে লাগলো। এই টিমটিম আলো এই বাড়ির দেয়ালগুলোকে আরও অদ্ভুত করে তুলল। আমি জানালার কাছে গেলাম, বাইরে তাকালাম। অন্ধকারে গাছের ডাল নড়ছে, দূরে কুয়াশার মতো একটা হালকা ধোঁয়াটে আবঝা ভাব। এই বাড়ির সামনে রাস্তাটা এত ফাঁকা, কেন ফাঁকা? পাড়া তো আছে, তবু কেন রাতে এত নীরব? হঠাৎ করে ঠক ঠক, কাঠে নখ লাগার মতো শব্দ। আমি চমকে গেলাম। শব্দটা আসছে বসার ঘরের দিক থেকে। আমি নিঃশ্বাস চেপে দরজার কাছে গেলাম। বাইরে বেরিয়ে দেখলাম বসার ঘরের মাঝখানে রাখা চেয়ারটা একটু সরে আছে। আমি নিশ্চিত আগে ওই জায়গায় ছিল না।
কোনো শব্দ পেলেই মন মানুষকে ঠকায়, আমি নিজেকে বোঝালাম। কিন্তু সেই মুহূর্তে আমার মাথায় একটা প্রশ্ন জ্বলে উঠল, আমি কি সত্যি একা? আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে গেলাম। টিউবলাইট জ্বলছে না, তবু রান্নাঘরের জানালার কাছে আমার ছায়া দেখা যাচ্ছে, ম্লান। আর ছায়ার পাশে ঠিক সেদিনের মতো আর একটা ছায়া যেন দাঁড়িয়ে আছে। আমি চোখ পিটপিট করলাম, ছায়াটা নেই, কিন্তু আমার বুকের ভেতরটা হঠাৎ ধপ করে উঠল। পেছন থেকে একটা নিঃশ্বাসের মতো শব্দ। কেউ কি আমার ঘাড়ের পেছনে দাঁড়িয়ে? আমি ঝট করে ফিরে তাকালাম, কিছুই নেই। তবু ঠান্ডা লাগতে লাগলো, একদম হাড়ের ভেতর পর্যন্ত। আমি তাড়াতাড়ি ইমনের ঘরের দিকে গেলাম। দরজাটা আধ খোলা, ভিতরে হালকা আলো। ইমন জেগে আছে। আমাকে দেখেই সে উঠে বসল। আপু, তুমি কেন উঠেছ? আমি বললাম, তুই ঘুমাসনি? ইমন গলাটা নামিয়ে বলল, আমি ঘুমোতে গেলে মনে হয় কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি ওর পাশে বসে বললাম, তুই শোন, আমাদের ভয় পেলে চলবে না। কাল সকালে আমরা বাইরে গেটের কাছে দেখব, আর আরেকটা কাজ করব, স্টোর রুমেও আবার যাব। ইমন আমার দিকে তাকালো। স্টোর রুমে কি আছে? আমি একটু থেমে বললাম, একটা পুরনো আয়না আছে, খুব অদ্ভুত। আমি মনে হয় কিছু দেখেছি। ইমন চুপ করে গেল। তারপর খুব আস্তে বলল, আপু, তুমি আগে বলেছিলে যা কিছুই হোক আমরা একসঙ্গে থাকব, তাই তো? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। ইমন হঠাৎ করে নিজের বুকের উপর হাত রাখল। তাহলে একটা কথা বলি? বল। ইমন গিলতে গিলতে বলল, আমার মাথার ভেতরে মাঝে মাঝে এমন একটা ভাবনা আসে, আমি ঘৃণা করি ওই ভাবনা, কিন্তু এটা যেন আমার না, মনে হয় কেউ আমার মাথার ভেতর কথা ঢুকিয়ে দেয়। আমি ঠান্ডা হয়ে গেলাম। কী ধরনের ভাবনা? ইমন চোখ নামিয়ে বলল, তোমাকে নিয়ে, ভুল ভাবনা। বলেই সে চোখ মুছে ফেলল। আমি চাই না আপু, আমি সত্যি চাই না, কিন্তু কেন যেন এই বাড়িতে থাকলেই মাথাটা গরম হয়ে যায়, পরে নিজেকে খুব খারাপ লাগে। আমার বুকটা কেঁপে উঠল। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। শোন, তুই খারাপ নস, তুই আমার ভাই, তুই আমার ছোট ভাইই থাকবি। তোর মাথায় যা ঢুকছে সেটা তোর না, তুই বুঝতে পারছিস বলেই তুই ভালো। ইমন হালকা করে মাথা নাড়ল। আপু, ওই চিঠিতে লেখা ছিল না, সন্দেহ তোমার নয়? আমি চুপ করে গেলাম, কারণ সেই চিঠির কথাগুলো যেন এখন ইমনের মুখে জীবন্ত হয়ে উঠছে। সকাল হওয়ার আগেই কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুম ভাঙল কাক ডাকার শব্দে। জানালা দিয়ে আলো ঢুকছে। আমি উঠে দেখি ইমনও জেগে আছে, চোখ লাল, রাত জাগা। তবু সে বলল, আপু চল, গেটের কাছে দেখি। আমরা বাইরে বেরোলাম। সকালবেলার কুয়াশা পাতলা, মাটিতে শিশির। গেটের সামনে এসে আমি থমকে গেলাম। মাটিতে সত্যিই দাগ, পায়ের ছাপ না, কোনো কিছু টেনে টেনে চলার দাগ। আর দাগের পাশে সূক্ষ্ম আঁচড়, একটা দুটো না, অনেকগুলো, যেন কেউ নখ দিয়ে মাটি কেটে রেখেছে। দাগগুলো গেটের বাইরে থেকে ভেতরে এসছে, তারপর আবার ঘুরে গেছে বারান্দার দিকের দিকে। ইমন ফিসফিস করে পড়ল, দেখছো আপু? আমি হেঁটে বারান্দার দরজার কাছে গেলাম। দরজার ফ্রেমে আবার নতুন আঁচড়, আগের দাগের ওপর নতুন দাগ, খুব তাজা, যেন রাতেই করা। আমি দরজার হাতল ধরলাম। দরজার লক ছিল, কিন্তু হাতলটা নাড়াতেই খুব সামান্য নড়ল, যেন ঠিকমতো আটকানো ছিল না। ইমনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আপু, আমরা তো লক দিয়েছিলাম। আমি ঘুরে তাকালাম বাড়ির ভেতরের দিকে। একটা কথা মাথায় বজ্রের মতো পড়ল, যদি দরজা লক থাকার পরও কেউ আসে, তাহলে সে বাইরে থেকে আসে না, সে ভেতরেই আছে। আমি পকেট থেকে চাবিটা বের করলাম। চল, স্টোর রুমে যাব, এক্ষুনি। ইমন সঙ্গে সঙ্গে বলল, আপু আমি আসছি। স্টোর রুমের সামনে এসে তালা খুললাম। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সেই স্যাঁতস্যাঁতে গন্ধ। আমি মোবাইলে টর্চ জ্বালালাম। কাপড় ঢাকা আয়নাটার দিকে এগোলাম। হাত বাড়িয়ে কাপড়টা টানলাম। আয়নাটা ধুলো মাখা, কিন্তু কাল যেমন ছিল আজ তেমন নেই, কারণ আয়নার কাঁচে স্পষ্টভাবে হাতের দাগ, আঙুলের ছাপ, যেন কেউ রাতেই আয়নাটা ছুঁয়েছে। ইমন শ্বাস আটকে বলল, আপু, এটা তো আমাদের হাতের দাগ না। আমি আয়নার দিকে তাকালাম। নিজের প্রতিচ্ছবিতে চোখ পড়তেই আমার বুকের ভেতরটা ধপ করে উঠল। প্রতিচ্ছবিতে আমি আর ইমন দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের ঠিক পেছনে, আয়নার ভেতরে, একটা তৃতীয় অবয়ব। খুব অস্পষ্ট, খুব ছায়াময়, তবু সে যেন দাঁড়িয়ে আছে একদম কাছে, আমাদের দুজনের মাঝখানে।
আমি আতঙ্কে পিছিয়ে যেতে চাইলে ইমন আমার হাত চেপে ধরল। তার গলা কাঁপছে। আপু, ওটা ওটা কি আমাদের মাঝখানে? আয়নার কাছে সেই ছায়াময় অবয়বটা খুব ধীরে মাথা সামান্য কাত করল। আর ঠিক তখনই আয়নার ভেতর থেকে এমন এক ফিসফিসে শব্দ এলো, যেন অনেক দিন চেপে রাখা কোনো হাসি, খুব নিচু, খুব ঠান্ডা। আমি আর ইমন দুজনেই একসঙ্গে দম বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। আমার পা যেন মেঝেতে আটকে গেল, গলা শুকিয়ে কাঠ। ইমন আমার হাত এমন শক্ত করে চেপে ধরেছিল যে আঙুলগুলো ব্যথা করতে লাগলো। আয়নার ভেতরে সেই ছায়াটা এক মুহূর্তের জন্য স্পষ্ট মনে হলো, তারপর আবার যেন ধোঁয়ার মতো গলে গেল। কিন্তু গলার ভেতর দিয়ে যে ঠান্ডা হাসির মতো ফিসফিসটা গেল, সেটা ভুল হবার সুযোগ নেই। আমি খুব ধীরে হাত বাড়িয়ে কাপড়টা আবার আয়নার উপর টেনে দিলাম, যেন ঢেকে দিলে সব ঢেকে যাবে। কিন্তু ঢাকতেই মনে হলো ভেতরে কেউ নড়ল। আমার মাথার ভেতরটা ঝাঁ ঝাঁ করে উঠল। ইমন কাঁপা গলায় বলল, আপু, আমরা এখান থেকে বেরোই। আমি মাথা নাড়লাম, দরজার দিকে পা বাড়ালাম। ঠিক তখনই স্টোর রুমের ভেতরে রাখা পুরনো ট্রাঙ্কটার ঢাকনা টক করে উঠল। খুব হালকা শব্দ, কিন্তু নিস্তব্ধ ঘরে সেটা যেন বজ্রপাতের মতো লাগলো। আমরা দুজন একসঙ্গে থমকে গেলাম। আমি টর্চটা ট্রাঙ্কের দিকে ধরলাম। ঢাকনাটা বন্ধই আছে, তবু ঠিক তার পাশের মেঝেতে ধুলোর ওপর একটা দাগ, যেন কেউ একটু আগে টেনে নিয়ে গেছে কিছু একটা। ইমন ফিসফিস করে বলল, এটা কি রাতই হয়েছে? আমার ঠোঁট শুকিয়ে গেল। আমি কথা না বলে ওর হাত ধরে টেনে বাইরে বেরিয়ে এলাম। দরজাটা বন্ধ করেই তালা লাগালাম। তালা লাগানোর সময় মনে হলো তালার ভেতরটা যেন নড়ছে। আমি নিজেকেই ধমক দিলাম, এগুলো মাথার ভুল। বাইরে এসে আমরা উঠোনে দাঁড়ালাম। দিনের আলো, তবু বুকের ভেতরের অন্ধকারটা কমল না। ইমন বলল, আপু, আমরা কাউকে বলি, দুলাভাইকে ফোন করি। আমি এক মুহূর্ত ভাবলাম, আরমানকে ফোন করলে সে বলবে, ভয় পেও না, কল্পনা করছো। আর সেটা শুনলে আমার একাকিত্বটা আরও তীব্র হবে। তাছাড়া আমি চাই না ও বিদেশে বসে টেনশনে ভুগুক। আমি বললাম, এখনই না, আগে আমরা নিশ্চিত হব। আজকে একজনকে ডেকে আনি। ইমন একটু আশা পেয়ে বলল, কে? আমার মাথায় একজনের কথা এলো, পাশের বাড়ির হাশেম চাচা। লোকটা বয়স্ক, এখানে অনেক দিন থাকে, হয়তো বাড়ির ইতিহাস জানে। আমি ইমনকে নিয়ে সোজা পাশের গলিতে গেলাম। হাশেম চাচা উঠোনে বসে রোদ পোহাচ্ছিল। আমাদের দেখে চমকে উঠল। কি রে না, দুজন একসঙ্গে এদিকে? আমি যতটা শান্ত সম্ভব বললাম, চাচা, একটা কথা ছিল। আমাদের বাড়িটা নিয়ে কিছু অদ্ভুত লাগে। আপনি কি জানেন আগের কারা থাকতো? হাশেম চাচার মুখটা সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেল। সে চারপাশে তাকালো, যেন কেউ শুনছে কিনা। তারপর খুব নিচু গলায় বলল, ওই বাড়ির কথা আবার কেন তুললি মা? নতুন বউ হয়ে সেখানে একা থাকিস, তাই তো? আমি আর ইমন দুজনেই চুপ। চাচা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অনেক বছর আগে ওখানে একটা ঘটনা হয়েছিল। লোকজন বলে ঘরের বাতাস ভারী হয়ে যায়। যারা একা থাকে তাদের মাথায় নানান ভুল ভাবনা ঢুকে পড়ে। আমি নিজে দেখিনি, কিন্তু শুনেছি, তাই সবাই দূরে থাকে। ইমনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। চাচা, কেউ রাতে আমাদের গেটের কাছে আসে? পায়ের দাগ, আঁচড়। চাচা ইমনকে একবার ভালো করে দেখল, তারপর বলল, পায়ের দাগের কথা আমার জানা নেই, তবে একটা কথা মনে রাখিস, ভয়ের সুযোগ দিলে ভয় বাড়ে। তুমি যদি সত্যিই অশান্তি টের পাও, ইমাম ডেকে দোয়া পড়িয়ে দে। আর হ্যাঁ, রাতে সব আলো জ্বালিয়ে রাখিস, একা একা ঘর অন্ধকার করিস না। আমি জিজ্ঞেস করলাম, এই বাড়ির ভেতরে কি কোনো পুরনো জিনিস আছে, যেমন আয়না, ট্রাঙ্ক? চাচার চোখ একটু বড় হলো। সে ধীরে বলল, আয়না? ওই বাড়িতে একটা পুরনো আয়না ছিল শুনেছি। কারোর বিশ্বাস ওটা ঠিক না, কিন্তু এগুলো বললে লোক হাসে মা, তুই সাবধানে থাক। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আয়নার কথা চাচা কিভাবে জানল? আমি কিছু না বলে ইমনকে নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়িতে ঢুকতেই মনে হলো বাতাসটা আবার ভারী। ফ্রেমগুলো যেন আরও বেশি চেয়ে আছে। ইমন দরজার লক দুবার চেক করল, তারপর এসে বলল, আপু, আমরা ইমাম ডাকব? আমি মাথা নাড়লাম, হ্যাঁ, আজই। দুপুর গড়িয়ে বিকেল। আমি মসজিদের পাশের দোকান থেকে পরিচিত একজনের মাধ্যমে একজন বয়স্ক ইমামকে ডেকে আনলাম। মৌলানা সালেহ, শান্ত মুখ, ধীর চোখ। তিনি বাড়িতে ঢুকেই কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন শব্দের চেয়েও নীরবতা শুনছেন। তারপর বললেন, ঘরের ভেতর অস্থিরতা আছে,
মানুষের মনে ভয় ঢুকে পড়ে, আগে ভয় কাটাতে হবে, ভয়ের উপরই অশান্তি দাঁড়ায়। তিনি বসার ঘরে বসে দোয়া পড়তে লাগলেন, আমি আর ইমন সামনে বসে পড়া চলছিল। এমন সময় হঠাৎ স্টোররুমের দরজার দিক থেকে খটাস করে একটা শব্দ, তালা যেন কেউ ঝাঁকিয়ে দেখল। আমি আতকে উঠে তাকালাম, ইমনও তাকালো। মাওলানা সালে পড়া থামালেন না, শুধু চোখ বন্ধ রেখেই বললেন, ওদিকে তাকাবে না, এখন তোমরা এক কাজ করো, যে জিনিসটা ঘরে অশান্তি বাড়ায় সেটাকে আলাদা করো। ঘরের ভেতরে এমন কিছু আছে কি যেটা পুরনো আর তোমাদের মনকে ঘুরিয়ে দেয়? আমার মাথা ঘুরে গেল। আমি ধীরে বললাম, একটা পুরনো আয়না আছে স্টোর রুমে। তিনি চোখ খুললেন, এক মুহূর্ত তাকিয়ে রইলেন, তারপর বললেন, সেটা আজই এই বাড়ির ভেতর থেকে সরিয়ে দাও। ভেঙে ফেলতে বলছি না, কিন্তু ঘরের ভেতরে রেখে দিও না। মানুষের মন দুর্বল হলে অনেক কিছুই আয়নার মতো হয়ে যায়, যা নেই তা দেখায়। আমি আর ইমন একসঙ্গে দাঁড়ালাম। স্টোররুমের দিকে যেতে গিয়েও পা থেমে যাচ্ছিল, তবু তালা খুললাম। দরজাটা ঠেলে ভেতরে ঢুকলাম। কাপড় ঢাকা আয়নাটা ঠিক আগের জায়গায়, কিন্তু আজ কাপড়টা একটু সরে আছে, যেন কেউ ভেতর থেকে নিজেই দেখতে চেয়েছে। ইমন ফিসফিস করে বলল, আপু, আমি হাত দেব না। আমি মোবাইলের টর্চ জ্বালালাম, কাপড়টা ধরেই আয়নাটা টানতে গেলাম। ঠিক তখনই আমার মাথার ভেতর খুব স্পষ্ট একটা কথা বাজল, যেন আমার নিজেরই কণ্ঠ, অথচ আমার নয়। থাকতে দে, আমি তোদের মাঝখানেই থাকি। আমি কেঁপে উঠলাম, কাপড়টা হাত থেকে পড়ে গেল, আর আয়নার কাছে এবার শুধু ছায়া নয়, আমার আর ইমনের প্রতিচ্ছবির মাঝখানে খুব ক্ষণিকের জন্য একটা মুখ, হাসি না, কিন্তু ঠোঁটের কোণে অদ্ভুত বাঁকা একটা রেখা। ইমন চিৎকার করতে গিয়েও গলা বেরোলো না। আমি এক ঝটকায় কাপড়টা তুলে আয়নাটা জড়িয়ে ধরলাম, কাঁচের দিকে না তাকিয়ে, তারপর টেনে টেনে বাইরে নিয়ে এলাম। বাইরে উঠোনে আয়নাটা নামাতেই পেছন থেকে মাওলানা সালেহের শান্ত গলা, ভয় পেও না, তুমি যে কণ্ঠ শুনেছ সেটা তোমার না। মনে রেখো, যে জিনিস তোমাকে নিজের থেকে দূরে সরাতে চায়, সেই চায় তুমি একা হয়ে যাও। আমার বুক ধুকপুক করছিল। আমি আয়নার দিকে তাকালাম না, শুধু বললাম, আমি এটা আজই বাড়ির বাইরে নিয়ে যাব। ঠিক তখনই ইমন আমার হাত ধরল, ফিসফিস করে বলল, আপু, দরজার লকটা নিজে নিজে খুলে যাচ্ছে। আমি মাথা ঘুরিয়ে দেখলাম, বাইরের গেটের তালা সত্যিই নড়ছে, ধাতব শব্দ হচ্ছে, ক্লিক ক্লিক। কেউ হাত দেয়নি, তবু তালাটা খুলে যাচ্ছে, ঠিক যেন কেউ ভেতর থেকে বাইরে যেতে চাইছে, অথবা বাইরে থেকে ভেতরে ঢুকতে চাইছে। আর গেটের ওপারে বিকেলের আলো ছায়ায় রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একজন, মুখটা দেখা যাচ্ছে না, শুধু দাঁড়িয়ে থাকা একটা অবয়ব। সে খুব আস্তে হাত তুলল, যেন আমাদের দিকে ইশারা করছে। আমি গেটের দিকে তাকিয়ে পুরো শরীরটা একবার জমে গেল। যে অবয়বটা দাঁড়িয়ে আছে সেটা দূর থেকে মানুষের মতোই মনে হচ্ছে, কিন্তু খুব অদ্ভুতভাবে স্থির। গাছের পাতাও নড়ছে, বাতাসও আছে, অথচ ওই অবয়বটা যেন বাতাসের বাইরের কিছু। আর গেটের তালাটা ক্লিক ক্লিক করে এমনভাবে নড়ছে যেন তালার ভেতরে অদৃশ্য কোনো আঙুল বসে আছে। ইমন আমার হাত ধরে কাঁপতে কাঁপতে বলল, আপু, ওইটা কে? আমি শ্বাস নিয়ে বললাম, আমি জানি না, তুই পিছিয়ে যা, মাওলানা সাহেবের পাশে দাঁড়া। মাওলানা সালে তখনও শান্ত, তিনি উঠোনের মাঝখানে দাঁড়িয়েছিলেন। চোখের ভেতর কোনো আতঙ্ক নেই, বরং যেন এক ধরনের দৃঢ়তা। তিনি ধীর স্বরে বললেন, তোমরা দুজন বাড়ির ভেতরে যাও, এক্ষুনি। আমি আয়নাটাকে কাপড় দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে উঠোনের একপাশে ঠেলে রাখলাম, তারপর ইমনকে টেনে ঘরের দিকে নিয়ে গেলাম। কিন্তু দরজায় পা দিয়েই থমকে গেলাম, কারণ বসার ঘরের বাতিগুলো একসঙ্গে টিমটিম করে উঠল, যেন ঘরের ভেতর কেউ নিঃশ্বাস ফেলছে। মাওলানা সালে উঠোনের দিকে এগিয়ে গেলেন, গেটের সামনে এসে খুব নিচু গলায় কিছু পড়তে শুরু করলেন। তার কণ্ঠ শান্ত, কিন্তু শব্দগুলোর ভেতরে যেন ধার আছে। আমি দরজার ফাঁক দিয়ে দেখছিলাম, ইমন আমার পেছনে দাঁড়িয়ে নিজের গলার কাছে হাত চেপে আছে। গেটের তালাটা এক ঝটকায় থেমে গেল। আমার বুকের ভেতরটা একটু ঢিলে হলো, কিন্তু সেই অবয়বটা তখনও দাঁড়িয়ে আছে। খুব আস্তে সে এক পা এগোলো, তারপর আরেক পা। তার হাঁটার ভঙ্গিটা স্বাভাবিক নয়, যেন মাটির উপর পা ফেলে না, বরং মাটির ওপর দিয়ে টেনে টেনে আসে। ইমন ফিসফিস করে বলল, আপু, তার পা দেখছ? আমি দেখলাম, গেটের বাইরে মাটিতে টানাটানি দাগ তৈরি হচ্ছে, ঠিক যেমন সকালে দেখেছিলাম। আমার মাথা ঘুরে গেল, মানে এটা সত্যি, কল্পনা না।
মাওলানা সালে গেটের দিকে হাত তুললেন, শক্ত গলায় বললেন, থামো, এই সীমানার ভেতর তোমার জায়গা নেই, ফিরে যাও। অবয়বটা থামল না, বরং হালকা কাঁপতে কাঁপতে এগোতে লাগল। আর ঠিক তখনই গেটের তালাটা একদম খুলে গেল, দরজাটা সামান্য ফাঁক হয়ে গেল, কী করে শব্দ। আমি আতকে উঠলাম। ইমন গলা আটকে কেঁদে ফেলল, আপু। মৌলানা সালে এক পা পিছিয়ে গেলেন না। তিনি দরজার ফাঁক দিয়ে পড়তে পড়তে সামনে এগোলেন। তারপর হঠাৎ করে খুব জোরে একটুখানি পানি ছিটালেন। কোথা থেকে যেন তার হাতে বোতল ছিল। পানি পড়তেই অবয়বটা থমকে গেল, যেন আগুনে পানি পড়েছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, স্যাঁতসেঁতে আর ধোয়ার মতো। অবয়বটা তখন ধীরে ধীরে মাথা তুলল। মুখটা এখনও স্পষ্ট না, কিন্তু যেন দুটো গাঢ় চোখের মতো কিছু জ্বলছে। মৌলানা সালে ধীর স্বরে বললেন, যারা ভয় খায় তাদের মাঝখানে তুমি ঢুকো, কিন্তু এখন এই ঘরে ভয়কে ঢুকতে দেব না। অবয়বটা যেন অস্থির হয়ে উঠল। গেটের সামনে মাটি কাঁপল, ধুলোর ভেতর আঁচড়ের দাগ আরও বাড়তে লাগল। তারপর হঠাৎ করে একটা খুব নিচু হাসি। সেই হাসি আমি আগে আয়নার ভেতর শুনেছিলাম, ঠান্ডা, চেপে রাখা, কিন্তু দম বন্ধ করা। ইমন আমার হাত এত শক্ত করে ধরল যে আঙুলের হাড় ব্যথা পেলাম। আপু, ওটা হাসছে। মৌলানা সালেহ চোখ বন্ধ করে পড়া বাড়িয়ে দিলেন। তার কণ্ঠস্বর এবার আরও দৃঢ়, আরও উচ্চ। সঙ্গে সঙ্গে বাতাসটা যেন ঘন হয়ে গেল। গেটের ওপারে দাঁড়ানো অবয়বটা কেঁপে উঠল। তার শরীরের চারপাশ যেন ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ছে। আর ঠিক তখনই ঘটে গেল সবচেয়ে অদ্ভুত ঘটনা। বসার ঘরের ভেতর থেকে একটা শব্দ, ধপ। আমি ঘুরে তাকালাম, ইমনও তাকালো। স্টোর রুমের দিক থেকে ধপ ধপ করে শব্দ আসছে, যেন ভেতরে কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। আমার মাথায় একটাই ভাবনা, আয়না। আয়নাটা তো উঠোনে রাখা, তাহলে স্টোর রুমে কি চলছে? আমি দরজার লক ধরলাম, কিন্তু লকটা নড়ল না, যেন বাইরে থেকে কেউ আটকে দিয়েছে। ইমন বলল, আপু, দরজা খুলছে না। সেই মুহূর্তে মনে হলো বাড়ির ভেতর আর বাইরে একসঙ্গে দুই দিক থেকে চাপ আসছে। একটা বাইরে দাঁড়িয়ে গেট খুলে ঢুকতে চায়, আরেকটা ঘরের ভেতরে স্টোর রুমের দিকে যেন আমাদের মাঝখানে ঢুকতে চাইছে। মৌলানা সালেহ উঠোনে পড়ছেন আর আমরা ভেতরে আটকে পড়েছি। আমি জানালার দিকে ছুটলাম। জানালাটা খুলে বাইরে তাকালাম, দেখলাম মৌলানা সালেহের গলা এখনও পড়ছে, কিন্তু তার মুখ ঘামে ভেজা। আর গেটের ওপারে দাঁড়ানো অবয়বটা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, কিন্তু পুরোপুরি যাচ্ছে না, যেন বিদায় নয়, বরং অপেক্ষা করছে। ঠিক তখনই আমার চোখ পড়ল উঠোনের একপাশে রাখা আয়নার কাপড়ে। কাপড়টা নিজে নিজে নড়ছে, যেন ভেতরে কেউ হাতড়াচ্ছে, যেন আয়নাটা খুলে বেরিয়ে আসতে চাইছে। ইমন ভয়ে ফিসফিস করে বলল, আপু, আয়নাটা খুলে যাচ্ছে। আমি চোখ সরাতে পারলাম না। কাপড়ের নিচ থেকে খুব ধীরে কাঁচের এক কোণা দেখা যেতে শুরু করল। আর কাঁচটা দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাথার ভেতর আবার সেই কণ্ঠ, তো স্বামী তো দূরে, তুই তো একা, আমি তো আছি। আমার বুকের ভেতর দম আটকে গেল। আমি বুঝতে পারলাম এই ছায়া আমাদের বাইরে থেকে আক্রমণ করছে না, ও আমাদের একা করতে চায়, একজনকে আরেকজনের বিরুদ্ধে দাঁড় করাতে চায়। আমি দাঁত কামড়ে বললাম, ইমন, আমার দিকে তাকাও। ইমন কাঁদতে কাঁদতে তাকালো। আমি বললাম, তুমি আমার ভাই, তুমি আমার আপন, তোমার মাথায় যা আসছে সেটা তোমার না, তুমি আমাকে বিশ্বাস করবে? ইমন কাপা গলায় বলল, হ্যাঁ আপু, আমি চেষ্টা করব। আমি জানালার বাইরে হাত বাড়িয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা বের হলো না। মৌলানা সালেহের পড়া হঠাৎ থামল 1 সেকেন্ডের জন্য। আর ঠিক সেই 1 সেকেন্ডেই গেটের ওপারে থাকা অবয়বটা হঠাৎ করে ঘাড় ঘুরিয়ে আমাদের জানালার দিকে তাকালো। মনে হলো সে আমাদের দেখছে, সোজা আমার চোখে চোখ রেখে দেখছে। তারপর সে খুব আস্তে তার হাত তুলল, আর মাটির দাগগুলো যেন সাপের মতো নড়ে উঠে উঠোনের দিকে এগোতে লাগলো। গেট পেরিয়ে নয়, বরং মাটির ভেতর দিয়ে। আমি আঁতকে উঠলাম। ইমন চেঁচিয়ে উঠল, আপু, মাটির দাগগুলো ভেতরে ঢুকছে। ঠিক তখনই বসার ঘরের বাতিটা একদম নিভে গেল। পুরো ঘর অন্ধকার, আর অন্ধকারের মধ্যে খুব কাছ থেকে একটা নিঃশ্বাসের শব্দ। কেউ ঘরের ভেতরেই আছে, কেউ
ঘরের ভেতরেই আছে। অন্ধকারে আমার কান যেন আগুন হয়ে উঠল। নিঃশ্বাসটা খুব কাছ থেকে, আমার কানের পাশে না, যেন ঘরের মাঝখান থেকেই। কিন্তু শব্দটা এমন, মনে হয় কেউ ঠিক আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। ইমন আঁকড়ে ধরল আমার হাত, কাঁপা গলায় বলল, আপু, আমি আমি আর পারছি না। আমি দাঁত কামড়ে ফিসফিস করে বললাম, ইমন, চোখ বন্ধ কর, আমার হাত ছাড়বি না। একটা কথাও শুনিস, যদি মাথার ভেতরে কোনো কণ্ঠ আসে সেটা তোর না, শুনবি কিন্তু বিশ্বাস করবি না। ইমন চোখ বন্ধ করল। সে কাঁদছে কিন্তু গলা বেরোচ্ছে না। আমার নিজের বুকেও কান্না জমেছিল, তবু আমি নিজেকে শক্ত রাখলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম এই মুহূর্তে আমি ভেঙে পড়লে ও জিতবে। বাইরে উঠোনে মৌলানা সালেহের কণ্ঠ আবার ভেসে এলো। পড়া শুরু হলো নতুন করে, আগের চেয়ে বেশি দৃঢ়। এক একটা শব্দ যেন ঘরের দেয়ালে আঘাত করছে। অন্ধকারের ভেতর বাতাস কেঁপে উঠল। তারপর টিম টিম করে বসার ঘরের আলো ফিরে এলো। আলো জ্বলতেই আমি দেখলাম আমাদের সামনে বসার ঘরের মাঝখানে কিছুই নেই, কিন্তু চেয়ারটা আবার সরে আছে। টেবিলের ওপর রাখা একটা ফ্রেম উল্টে পড়ে গেছে, আর মেঝেতে ধুলোর ওপর সূক্ষ্ম আঁচড়, ঠিক যেমন ভেটের কাছে ছিল। ইমন ফিসফিস করে বলল, আপু, দাগ। আমি মাথা নাড়লাম। আমার চোখ চলে গেল উঠোনের দিকে। জানালার কাঁচ দিয়ে দেখা যায় কাপড় ঢাকা আয়নাটা নড়ছে। কাপড়টা প্রায় সরে গেছে। কাঁচির একটা কোণা চকচক করছে, আর সেই চকচকে অংশে মাওলানা সালেহের ছায়া নয়, আমাদের ঘরের ভেতরের আলো নয়, অন্য এর ছায়া নড়ছে, যেন আয়না নিজের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম, দরজা খুলছে না, জানালার গ্রিল ভাঙা যাবে না, কিন্তু আয়নাটা এখনই থামাতে হবে, কারণ চিঠিতে লেখা কথাটা এখন পরিষ্কার, যে সন্দেহ তোমার নয়, ওই সন্দেহ ঢুকছে আয়নার পথ ধরে। মানুষের মনকে ঘুরিয়ে দিতে ওটার দরকার একটা আয়না, যেখানে মানুষ নিজের মুখ দেখে আর নিজের না এমন চিন্তাকেও নিজের মনে করে। আমি ইমনকে বললাম, তুমি এখানে থাক, একদম নড়বি না। ইমন ভয়ে বলল, আপু, তুমি যাবে না? আমি বললাম, আমি যাব না মানে আমরা এখানেই আটকে থাকব। তুমি আমার দিকে তাকাও, আমি ফিরব, তুমি শুধু দোয়া পড়ো, যেটা জানো। ইমন কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। ও ঠোঁট নড়ছে, ভেতরে ভেতরে কিছু পড়ছে। আমি রান্নাঘরের দিকে ছুটলাম। আলমারির ড্রয়ারে মশলা রাখার কৌটোর ভেতর লবণ ছিল। হাতে নিলাম একটা কৌটো, তারপর শাড়ির আঁচলটা শক্ত করে বেঁধে নিলাম, যেন হাত না কাঁপে। আমি জানালার কাছে গিয়ে জোরে গলা করে বললাম, মাওলানা সাহেব, আমি আয়নাটার দিকে যাচ্ছি। বাইরে থেকে তার কণ্ঠ এলো, ভয় পেও না, মন শক্ত রাখো, একা হবে না, ইমনকে একা রেখো না। আমি বুঝলাম, একা হওয়াটাই ওর লক্ষ্য। তাই আমি ইমনকে জানালা দিয়ে বললাম, ইমন, আমার নাম ধরে কথা বলতে থাকবে, আমি বাইরে থাকলেও তুমি বলবে, আপু, আমি আছি, ঠিক আছে? ইমন চোখ ভেজা নিয়ে বলল, আপু, আমি আছি, আমি আছি। আমি জানালার গ্রিলের ফাঁক দিয়ে উঠোনে হাত বাড়িয়ে লবণের কৌটোটা বাইরে ছিটিয়ে দিলাম, বেশি না, শুধু আয়নার চারপাশে একটা রেখা করার মতো। তারপর গেটের পাশে ছোট ভাঙা ইটের টুকরো তুলে নিলাম। দরজা খুলছে না বলে আমি পাশের ছোট জানালাটা, যেটা বারান্দার দিকে খোলে, সেটা সিটকিনি ঠেলে খুললাম। কোনো মতে শরীরটা বের করে উঠোনে নামলাম। শরীরে কাঁপুনি থাকলেও আমি দৌড়ালাম না। ধীরে ধীরে আয়নার কাছে গেলাম, চোখ নামিয়ে। কাঁচের দিকে তাকাবো না এই সিদ্ধান্ত নিলাম, কারণ আমি যত তাকাবো ততই ও দেখাবে। কাপড়টা পুরোপুরি সরে যেতে যাচ্ছিল। আমি এক ঝটকায় কাপড়টা টেনে আয়নাটা ঢেকে দিলাম। ঠিক তখনই আমার মাথার ভেতর সেই কণ্ঠ আবার, খুব স্পষ্ট, খুব কাছ থেকে, ওকে বিশ্বাস করিস না, ও তোকে একা করবে, তোর ভাই না। আমি দাঁত কামড়ে খিসফিস করে বললাম, না, এই কথা আমার না। মাওলানা সালেহ গেটের কাছে দাঁড়িয়ে পড়ছেন, তার গলায় ঘাম, তবু কণ্ঠ কাঁপছে না। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কাপড়টা শক্ত করে বাঁধো, তারপর এটাকে এই বাড়ির সীমানা পেরিয়ে দাও, আজই। আমি কাপড়ের গিট বাঁধতে গেলাম, আর ঠিক তখনই আয়নার ভেতর থেকে যেন কেউ খুব জোরে হাতুড়ি মারল। ধপ, কাঁচ কাঁপল, আমার হাত ফসকে গেল। কাপড় একটু সরে গেল, এক ঝলক কাঁচ দেখা গেল। সেই এক ঝলকেই আমি দেখলাম আয়নায় আমার মুখ না, আমারই মুখ, কিন্তু চোখের ভেতর অদ্ভুত একটা হাসি। আমি চোখ পিটপিট করলাম, আবার তাকালাম না, কারণ বুঝলাম ও আমাকে আমি বানিয়ে দেখাচ্ছে, যাতে আমি নিজেকেই বিশ্বাস না করি। ভেতর থেকে ইমনের গলা এলো খুব জোরে,
আপু, আমি আছি, আমি আছি। ওর কণ্ঠ শুনেই আমার বুকের ভেতর শক্তি ফিরে এলো। আমি গিটটা শক্ত করে বেঁধে ফেললাম। তারপর আয়নাটাকে 2 হাতে তুলে টেনে নিয়ে উঠোনের বাইরে গেটের দিকে এগোলাম। গেটের ওপারে সেই অবয়বটা এখনও ছিল, কিন্তু আগের মতো কাছে না। সে দূরে গাছের ছায়ার পাশে দাঁড়িয়ে, যেন অপেক্ষা করছে আমি একা বেরোই কিনা। আমি থামলাম। মাওলানা সালেহ বললেন, একা যাবেন না, আমি থাকছি। ইমন যেন নাম ধরে আপনাকে ডাকে। আমি মাথা নাড়লাম। গেট খুলে আয়নাটা বাইরে নিলাম, কিন্তু রাস্তার মাঝখানে নয়, পাশের ফাঁকা জমির দিকে, যেখানে লোকজন খুব কম যায়। সেখানে একটা পুরনো গাছের নিচে মাটিতে লবণ ছিটিয়ে আমি আয়নাটা নামিয়ে রাখলাম। মাওলানা সালি নিচু গলায় পড়তে পড়তে বললেন, এখন কাপড়ের উপর পানি ছিটাও, তারপর ফিরে যাও, পিছনে তাকাবে না। আমি বোতলের পানি ছিটিয়ে দিলাম। কাপড়টা ভিজে আয়নার গায়ে লেগে গেল, যেন কেউ ভেতর থেকে সরে যেতে পারছে না। ঠিক তখনই কোনো এক অদ্ভুত ঠান্ডে বাতাস কানে ফিসফিস করে গেল, কিন্তু এবার শব্দটা দূরে সরে যাওয়ার মতো, চাপা অসহায় রাগের মতো। আমি পিছনে তাকালাম না, দৌড়েও না, শুধু ধীরে ধীরে বাড়ির দিকে ফিরলাম। আর ইমনের গলা শুনতে পেলাম বারবার, আপু আমি আছি, আপু আমি আছি। বাড়ির গেটের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত শান্তি, যেন বাতাস হালকা, দেয়ালের ভার কমে গেছে। আমি দম ছাড়লাম, এমনভাবে যেন অনেকদিন পর প্রথম নিঃশ্বাস নিচ্ছি। ঘরের ভেতরে ঢুকে দেখি ইমন দরজার কাছে দাঁড়িয়ে, চোখ লাল, কিন্তু মুখে যেন অল্প সাহস। আমাকে দেখেই সে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আপু তুমি ফিরেছ? আমি ওকে বুকে চেপে ধরলাম। হ্যাঁ আমি আছি, তুইও আছিস। মৌলানা সালে ঘরে ঢুকে বললেন, আজ যা ছিল ওটা পুরো শেষ হয়ে গেছে বলছি না, কিন্তু ওর পথটা আজ বন্ধ হলো। এখন থেকে এই ঘরে তোমাদের নিয়ম রাখতে হবে। অন্ধকার জমতে দেবে না, একা একা চিন্তা করতে দেবে না। দরজা জানালা আলো সব যত্নে রাখবে, আর সবচেয়ে জরুরি, একজন আরেকজনকে সন্দেহ করবে না। আমি মাথা নাড়লাম। ইমন ফিসফিস করে বলল, আপু আমার মাথা আজ একটু হালকা লাগছে। আমি চোখ ভিজিয়ে ফেললাম, কারণ তুই নিজের মনকে চিনতে পেরেছিস ইমন, সেটা সহজ না। সেদিন রাতে প্রথমবারের মতো আমরা দুজন বসার ঘরেই ঘুমালাম, একই ঘরে আলো জ্বালিয়ে। আমি ইমনের পাশে বসে আরমানকে ফোন দিলাম। ও ধরতেই আমি শুধু বললাম, তুমি ভালো আছো তো? আরমান বলল, হ্যাঁ, তুমি? আমি এক মুহূর্ত থামলাম, তারপর বললাম, আমি ভালো আছি, ইমন আছে, ভয় কাটছে ধীরে ধীরে। তুমি শুধু দ্রুত ফিরে এসো। আরমান নরম গলায় বলল, আমি চেষ্টা করছি, তোমরা একা থেকো না, তোমাদের কথা শুনেই আমার বুক শান্ত হয়। আমি ফোন রেখে ইমনের দিকে তাকালাম। ও ঘুমিয়ে পড়েছে, ছোট্ট মুখটা শান্ত। আমি ধীরে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। জানালার বাইরে বাতাসে গাছের পাতা নড়ছিল, কিন্তু আজ সেই শব্দটা আর অচেনা লাগছিল না। আজ বাড়ির নীরবতায় আর চাপা ফিস নেই। ঘুমের আগে একবার আমার মনে পড়ল স্টোর রুমের তালা, আয়নার ভেতরের মুখ, গেটের বাইরে দাঁড়ানো অবয়ব, সব। আর বুঝলাম ওটা আসলে আমাদের ভয়কে ব্যবহার করছিল, আমাদের একাকিত্বকে। ভয় যখন ভাগ করা যায় তখন ভয় ছোট হয়ে যায়, আর একাকিত্ব যখন ভাঙে তখন অন্ধকারের পথ বন্ধ হয়ে যায়। আমি চোখ বন্ধ করলাম। সেদিন প্রথমবারের মতো এই বাড়িটা আমাকে আর শত্রু মনে হলো না।